2006 সালে ইউক্রেনের রাজধানী কিভ শহরে একজন যুবক ব্যক্তিকে কনফিউজড অবস্থায় পাওয়া যায়। সে তার শরীরে পুরাতন ফ্যাশনের কাপড় পরেছিল এবং তার গলায় একটা পুরাতন ক্যামেরাও ঝুলানো ছিল। লোকজন তাকে দেখে মনে করছিল যে সে একটা পাগল, কিন্তু তাদের এটা ধারণাতেও আসেনি যে এই ব্যক্তিটি টাইম ট্রাভেলের একটা বিস্ময়কর ঘটনার অংশ হতে চলেছে। দর্শকবৃন্দ, আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শকবৃন্দ, সেই ব্যক্তির নাম হচ্ছে সার্গি পনোমারিঙ্কো। পুলিশ অফিসার যখন তার কাছ থেকে তার আইডি প্রুফটা নিয়ে দেখেন, তো সেই আইডি প্রুফটি এমন এক দেশে ইস্যু করানো ছিল যা এই যুগে এক্সিস্টই করে না, অর্থাৎ বর্তমান বিশ্বে সেই দেশের কোনো অস্তিত্বই নেই। দর্শকবৃন্দ, এই আইডি প্রুফটি ছিল সোভিয়েত ইউনিয়নের যুগের আইডি। আর আপনারা এটা অবশ্যই জেনে থাকবেন যে ইউক্রেন প্রথমে সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে যেই দিন এই ঘটনাটি ঘটে সেই দিনের হিসাবে সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্ন হওয়ার প্রায় 20 বছর অতিক্রম হয়ে গেছিল। আর এমনটা না যে ইউক্রেনি পুলিশ এর পূর্বে আর কখনো সোভিয়েত ইউনিয়নের আইডি দেখেইনি, কিন্তু এই ব্যক্তিটি দেখতে একজন 20 থেকে 25 বছর বয়সী যুবকের মতো দেখাচ্ছিল এবং তার সেই আইডিতে তার ডেট অফ বার্থ 1932 দেখাচ্ছিল। শুধু ডেট অফ বার্থই না, বরং আইডিতে যেই ফটোটা বসানো ছিল সেটাও তারই ছিল। এই ব্যাপারটা কোনো মতে পুলিশ অফিসারগণ বুঝতে পারছিলেন না যে 1932 সালে জন্মগ্রহণ করা ব্যক্তি 2006 সালে এসে কিভাবে 20 থেকে 25 বছর বয়সী যুবকের মতো দেখাচ্ছে। পুলিশ অফিসারগণ যখন তাকে সেই বর্তমান দিনের তারিখটা জিজ্ঞাসা করেন, তখন সে অদ্ভুতভাবে জবাব দেয় 23 এপ্রিল 1958। এই কথাটা শুনে পুলিশ অফিসারগণ ভাবতে লাগলেন যে এই ব্যক্তিটি অবশ্যই কোনো বড় ধরনের পাগল হবে এবং এই কারণে তারা তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়, যেখানে ডক্টর পাবলো কাটরিগভ তার মেন্টাল হেলথের অবস্থা পরীক্ষা করতে লাগলেন। সেই ব্যক্তিটিও কিছু বুঝতে পারছিল না যে তার সঙ্গে হচ্ছেটা কি। ডক্টর তাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তুমি কি বলতে পারবে তুমি 1958 থেকে সিধা 2006 সালে কিভাবে আসলে। সে বলতে লাগলো যে আমি দিনের বেলায় ভালো ভালো ফটোশুট করার জন্য রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম, তখন আমি হঠাৎ আকাশে এক অদ্ভুত জিনিস দেখতে পাই। ডক্টর তাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে সেই জিনিসটি দেখতে কেমন ছিল। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো যে আমি এটা এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আমি তার একটা ফটো ক্লিক করেছিলাম আমার ক্যামেরা দিয়ে। এই বলে সে তার ক্যামেরাটি ডক্টরের সামনে এগিয়ে দিল। এটা দেখে ডক্টর কিছুটা বিস্মিত বোধ করতে লাগলেন, কিন্তু তিনি আরো অবাক হয়ে গেলেন যখন তিনি সেই ব্যক্তিটির ক্যামেরাটিকে দেখলেন। ক্যামেরাটি ছিল অত্যন্ত পুরাতন অ্যাসিমাটিক ক্যামেরা, কিন্তু ক্যামেরাটিকে দেখে এটা মনে হচ্ছিল না যে এটা কোনো পুরাতন ক্যামেরা। এবার সমস্যা দাঁড়িয়েছিল এই ক্যামেরার থেকে ফটোগুলোকে বার করার জন্য, কারণ এই ক্যামেরাতে যে রোলটি লাগানো ছিল সেটি 1970 সালে ডিসকন্টিনিউড করে দেওয়া হয়েছিল। ভ্লাদিমির অ্যাডাম পোজনার নামের একজন ব্যক্তিকে ডাকা হয়, যিনি ক্যামেরা রোলে লিখে থাকা ডেট দেখে বুঝতে পারলেন যে এই রোলটি 1956 সালে ম্যানুফ্যাকচার করা হয়েছিল। তিনি যখন ফটোগ্রাফসগুলোকে ডেভেলপ করলেন তখন বিষয়গুলো আরও বেশি জটিল হতে লাগলো। ফটোগ্রাফসগুলোতে ইউক্রেনের রাজধানী কিভ শহরের অনেক পুরাতন ফটো ছিল, যেখানে গাড়ি, বিল্ডিং, রাস্তা সবকিছুই 50 দশকের ছিল। এবং অবাক করা বিষয় হচ্ছে এই ফটোগুলোর মধ্যে এমন কিছু বিল্ডিং এর ফটোও ছিল যেগুলোকে পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছিল। আর সেই বিল্ডিংগুলোর সামনেই সার্জি এবং তার গার্লফ্রেন্ডের ফটোও ছিল। আর এই সেই সার্জি ছিল যা 38 বছর পুরাতন ছবিতে যেমন দেখাচ্ছিল সেই রকমই অবস্থায় সেই একই পোশাক পরে ডক্টরের সামনে বসেছিল। আর রোলের শেষ ফটোতে যেমনটা সার্জি বলছিল একটা অদ্ভুত উড়ন্ত বস্তুর ফটো ছিল। এই বিষয়গুলোতে বিশ্বাস করা ডক্টরের জন্য খুবই মুশকিল ছিল, কিন্তু এই পর্যন্ত এসে ডক্টরের এটা বিষয়ের উপর বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না যে এই ব্যক্তিটি 1958 থেকে সিধা 2006 সালে টাইম ট্রাভেল করে এসছে। ডক্টর যখন এই বিষয় নিয়ে চিন্তা ভাবনায় মগ্নই ছিলেন, তখনই সার্জি রুমের দরজা খুলে বাইরে গেলেন এবং সেখান থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন এবং আর কখনো ফেরেনি। সে পুরোপুরি উধাও হয়ে যায়। সে তার পিছনে কিছু যদি ছেড়ে গিয়েছিল তা ছিল একটা ক্যামেরা, কিছু ফটো এবং তার অদ্ভুত কথোপকথন এবং তার অদ্ভুত কাহিনী। এমন একটা কাহিনী যেটাকে যত বেশি বোঝার চেষ্টা করা হয় সেটা ততই বেশি জটিল হতে থাকে। এই ঘটনাটি যখন পুলিশ ইনভেস্টিগেশন করা হয় তখন তারা জানতে পারে যে আসলে 1960 সালে সার্গি পনোমারিঙ্কো নামের একজন ব্যক্তি ছিল যে ইউক্রেনের ক্যাপিটাল কিভ শহর থেকে উধাও হয়ে গেছিল। ফটোর মধ্যে থাকা সার্গিয়ের সেই গার্লফ্রেন্ডকেও ট্র্যাক করা হয়, যা তখন একজন 70 বছর বয়সী বৃদ্ধা মহিলা ছিল। তাকেও যখন সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সেও বলে যে হ্যাঁ 1958 সালে সার্গি ছিল এবং সে উধাও হয়ে গেছিল, কিন্তু সে কিছু সময়ের মধ্যে আবার ফিরেও এসেছিল। সে ততটুকু সময়ের জন্যই উধাও হয়েছিল যতটুকু সময় সে 2006 সালে এসে আবার উধাও হয়ে যায়। মহিলাটি বলে যে সার্জি আবারও 1960 সালে অদৃশ্য বা উধাও হয়ে গেছিল, যার পরে সে আর কখনো ফিরেনি। দর্শকবৃন্দ, এর থেকে অবাক করা ঘটনা তো তখন ঘটে যখন সে কয়েক বছর পর সার্গিয়ের একটা ফটো পায় যেখানে লেখা ছিল 2050 এবং সেই ফটোতে সার্গিকে অনেকটা বয়স্ক দেখাচ্ছিল এবং ফটোতে সার্গিয়ের পিছনে কিভ শহর ছিল, কিন্তু এখানে টুইস্ট এটাই ছিল যে কিভ শহর পুরো বিল্ডিং দিয়ে ভরা ছিল। সে নোটের মধ্যে এটাও লিখেছিল যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু সেটা আর কখনো সম্ভব হয়নি। দর্শকবৃন্দ, সার্গি পনোমারিঙ্কোর এই অবাক করা রোমাঞ্চক ঘটনাটি ইউক্রেনের একটা টিভি শোতে দেখানো হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনাটি কি আদৌ সত্য? কারণ এই ঘটনাটি টিভি স্ক্রিনে দেখানো মাত্রই তখন এটি ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।
দর্শকবৃন্দ, এই ঘটনাটি সত্যি কিনা সেটা জানার আগে চলুন আলোচনা করি যে টাইম ট্রাভেল করা কি আদৌ পসিবল কিনা। দর্শকবৃন্দ, এটাতে কোনো সন্দেহ নেই যে আমরা সকলে কোনো না কোনো রকম ভাবে টাইম ট্রাভেলই করছি। ফিউচার টাইম ট্রাভেল আমাদের অতিবাহিত করা এক একটা ঘন্টা এটা প্রমাণ করে যে আমরা প্রত্যেকেই আস্তে আস্তে করে ফিউচারের দিকে টাইম ট্রাভেল করছি। কিন্তু কোনো ব্যক্তি কোনো রকম করে যদি নিজের 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে অতিবাহিত করতে সফল হয়, তাহলে সে অন্যান্যদের তুলনায় আধা ঘন্টা ফিউচারে চলে যাবে। এই কনসেপ্টটি বিখ্যাত সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি এর থিওরিতে পেশ করেছিলেন, যার অর্থ মহাকাশে সময় পৃথিবীর মতো একই রকম ভাবে অতিবাহিত হয় না, বরং এটা নির্ভর করে অবজেক্টের স্পিড এবং তার মাসের উপর। যেমন অক্সিজেন লেভেল আলাদা আলাদা উচ্চতায় পরিবর্তন হতে থাকে, তেমনি মহাকাশে সময় অবজেক্টের স্পিড এবং মাসের উপর নির্ভর করে। আমরা যেহেতু পৃথিবীতে থাকি, তাই পৃথিবীর সময় পৃথিবীর স্পিড এবং মাসের উপর ডিপেন্ড করে। কিন্তু যদি আমরা জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহে চলে যাই, যার মাস অনেক বেশি, তখন সেখানকার সময় খুবই আস্তে আস্তে অতিবাহিত হবে। থিওরি এর হিসাবে যত বেশি স্পিড হবে ততই ধীর গতিতে সময় অতিবাহিত হবে। অর্থাৎ আমরা যদি এমন স্পেসশিপে বসি যা আলোর গতিতে মহাকাশে 5 বছর পর্যন্ত ট্রাভেল করে আবার ফিরে আসবে, তাহলে আমাদের ঘড়ির হিসাবে শুধু 5 বছর অতিবাহিত হবে, কিন্তু পৃথিবীর পুরো 36 বছর অতিবাহিত হয়ে যাবে। দুই ঘড়িতে যে সময়ের পার্থক্য নোট করা হবে সেটাকে টাইম ডাইলেশন বলা হয়। আইনস্টাইনের এই থিওরিকে প্রমাণ করতে 1971 সালে হ্যাফেল কিটিং এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এই এক্সপেরিমেন্টে টোটাল 12টি অ্যাটমিক ঘড়িকে একই সময়ে সেট করা হয়, যার 4টি ঘড়িকে প্লেনে লোড করে পৃথিবীর পূর্ব দিকে পাঠানো হয়েছিল এবং 4টিকে পশ্চিমের দিকে এবং 4টিকে পৃথিবীতে রেখে দেওয়া হয়। যখন 2টি জাহাজ পৃথিবীকে প্রদক্ষিণ করে আসে, তখন সেই ঘড়িগুলোর মধ্যে বেশ অনেকটা পার্থক্য দেখা যায়। যেই জাহাজটিকে পূর্বের দিকে পাঠানো হয়েছিল সেটির ঘড়ি পৃথিবীতে থাকা ঘড়ির তুলনায় 59 ন্যানোসেকেন্ড স্লো হয়ে গেছিল, অর্থাৎ তাদের সময় ধীরে অতিবাহিত হয়েছিল। এবং যেই জাহাজটিকে পশ্চিমের দিকে পাঠানো হয়েছিল তার ঘড়িগুলি পৃথিবীতে থাকা ঘড়ির তুলনায় 273 ন্যানোসেকেন্ড দ্রুত হয়ে গেছিল। পূর্বে ও পশ্চিমের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হচ্ছে আমাদের পৃথিবী অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে। ফিউচার টাইম ট্রাভেলের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গ্র্যাভিটি, যেটাকে জার্নাল রিলেটিভিটি বলা হয়ে থাকে। আইনস্টাইনের জার্নাল রিলেটিভিটি থিওরি অনুযায়ী যত বেশি গ্র্যাভিটি হবে সময় ততই ধীরে অতিবাহিত হবে। এই থিওরিটিকেও 2010 সালে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুফ করা হয়েছিল, যেখানে একটি অ্যাটমিক ঘড়িকে সেলফের সবচেয়ে নিচে রাখা হয় এবং অন্য ঘড়িটিকে 33 সেন্টিমিটার উপরের সেলফে রাখা হয়, যার ফলে যেই ঘড়িটি নিচের সেলফে রাখা ছিল সেটি ভূপৃষ্ঠের নিকটবর্তী হওয়ার কারণে তার মধ্যে বেশি গ্র্যাভিটি ছিল, যার ফলে সেটি উপরের ঘড়িটির তুলনায় ধীরে অর্থাৎ স্লো চলছিল। এই তফাৎটি খুব সামান্য ছিল, কারণ 33 সেন্টিমিটার খুব একটা বেশি দূরত্ব না। কিন্তু আমরা যদি এমন কোনো জায়গায় যেতে পারি যেখানে গ্র্যাভিটি বেশি হয়, যেমন কি ব্ল্যাক হোল, তাহলে সেখানকার সময় আমাদের পৃথিবীতে অতিবাহিত হতে থাকা সময়ের তুলনায় খুবই স্লো হবে। এই বিষয়টিকে ইন্টারস্টেলার মুভিতেও দেখানো হয়, যেখানে তারা এমন একটা গ্রহে অবস্থান করে যেটা ব্ল্যাক হোলের খুব কাছে থাকে, যেখানে অতিবাহিত করা 1 ঘন্টা পৃথিবীতে অতিবাহিত করা 7 বছরের সমান। স্পিড এবং গ্র্যাভিটির কারণে সময়ের পরিবর্তন হওয়াটা এতটাই কমন যে জিপিএস স্যাটেলাইট, যেখানে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের অ্যাকিউরেট ক্লক ইনস্টল থাকে, সেগুলোকেও পৃথিবীর সময়ের হিসাবে বারবার ম্যাচ করাতে হয়, কারণ এই ঘড়িগুলি ঘন্টায় 11,300 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। এই কারণে এর মধ্যে থাকা ঘড়িগুলির সময় পিছিয়ে যেতে থাকে। আর যদি এই ঘড়িগুলির সময় বারবার ঠিক না করা হয়, তাহলে আমাদের মোবাইলে থাকা ম্যাপস আমাদেরকে আমাদের এক্সাক্ট লোকেশনই দেখাতে পারবে না। দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ভবিষ্যতে টাইম ট্রাভেল নিয়ে, যা থিওরিক্যালি তো পসিবল, কিন্তু বিজ্ঞানের মতে তা প্র্যাকটিক্যালি করা একেবারে ইম্পসিবল। কারণ এমন একটা স্পেসক্রাফট যা লাইটের স্পিডে ভ্রমণ করতে পারবে, যেটা বানাতে পারা আমাদের জন্য এখনকার মতো তো ইম্পসিবল। এবং গ্র্যাভিটি এর মাধ্যমে যদি আমরা টাইম ট্রাভেল করতে চাই, তাহলে আমাদেরকে সবচেয়ে নিকটের ব্ল্যাক হোলের কাছে যেতে হবে, যা আমাদের পৃথিবী থেকে 1560 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। হতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এমন কোনো টেকনোলজির সন্ধান মানুষ পাবে যার মাধ্যমে টাইম ট্রাভেলের মিস্ট্রিকে সলভ করতে সফল হবে, কিন্তু সার্জি পনোমারিঙ্কোর এই গল্পটা কতটা সত্য সেটাও আমাদেরকে জানতে হবে। আসলে এই স্টোরিটি 2012-তে ইউক্রেনের একটি টিভি শোতে ব্রডকাস্ট করা হয়েছিল। এটি এই রিয়েলিটি প্রোগ্রামের 3rd এপিসোড, যার নাম ছিল টাইম ট্রাভেলার, সিটিতে দেখানো হয়েছিল। অবাক করা বিষয় হচ্ছে সার্জি পনোমারিঙ্কো এর ডাক্তারদের সঙ্গে কথোপকথনের এই ভিডিওতে একটি বড় ধরনের মিস্টেক লক্ষ্য করা হয়। এখানে যে তারিখটি দেখানো হয়েছে সেটা হচ্ছে 23 এপ্রিল 2006, কিন্তু ক্যালেন্ডারে যদি দেখা হয় তাহলে এই তারিখটির হিসাবে সেই দিন হয় রবিবারের দিন। এর মানে ভিডিওটি আলাদাভাবে রেকর্ড করা হয়েছিল এবং টাইম স্ট্যাম্প পরে বসানো হয়েছিল। এছাড়াও সার্জি পনোমারিঙ্কো এর আইডিতে যে স্ট্যাম্পটি দেখতে পাওয়া যাচ্ছে, এক্সপার্টসদের মতে এই স্ট্যাম্পটি সেই যুগের স্ট্যাম্প থেকে একেবারে আলাদা। এবং শেষে কিপ শহরের 2050 সালের যে ফটোটিতে কিপ শহরের পিছনের দিকে যে বিল্ডিংগুলো দেখানো হয়েছে, তা যদি ভালোভাবে লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় সেখানে অনেকগুলি বিল্ডিং সেম দেখাচ্ছে। এর মানে এই ফটোটি পরে করে ফটোশপ করা হয়েছে। এবং আরও একটি অবাক করা বিষয় হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে পুলিশ ইনভেস্টিগেশন দেখানো হয় তার রেকর্ড কোথাও পাওয়া যায়নি। আর ডক্টর পাবলো কাটরিকভ যদি এতটাই ফেমাস হয়ে থাকে, তাহলে তিনার নাম ইন্টারনেটে সার্চ করে কেন পাওয়া যায় না? দর্শকবৃন্দ, এই ঘটনাটি সেই সময়ের খুবই ট্রেন্ডিং টপিক ছিল, কিন্তু ইন্টারনেট ইউজার্সদের মতে এটা শুধু চ্যানেলের রেটিং বাড়ানোর জন্যই দেখানো হয়েছিল।
টাইম ট্রাভেলের এই টপিকে কনফিউশন তখন আরো বেড়ে যায় যখন আমরা ভাবতে থাকি যে যদি ভবিষ্যতে টাইম ট্রাভেল করা যায় তাহলে অতীতেও করা যায়। এই কনসেপ্টটিকেও অনেকগুলি সায়েন্স ফিকশন মুভিতে দেখানো হয়েছে, কিন্তু বৈজ্ঞানিকদের মতে এরকম করতে পারা একেবারে পসিবল না, কারণ এটা প্রমাণ করে প্যারাডক্সের কনসেপ্টকে। ধরুন আপনি টাইম ট্রাভেল করে 10 বছর পিছনে চলে গেলেন এবং এই টাইম মেশিনটিকে তৈরি হতেই দিলেন না, তাহলে আপনি কিভাবে এখানে আসলেন? এই সিচুয়েশনটিকে টাইম ট্রাভেল প্যারাডক্স বলা হয়। 2009 সালে স্টিফেন হকিং একটি পার্টি অ্যারেঞ্জ করে যেখানে তিনি একাই শরীক হন। আশ্চর্যজনকভাবে তিনি এই পার্টির ইনভিটেশন কার্ড 1 বছর পর পাবলিশ করেন এবং বলেন যে যদি কেউ টাইম ট্রাভেল করতে পারে তাহলে সে 1 বছর পিছনে গিয়ে সেই পার্টিতে শরীক হতে পারবে। আসলে এটা তিনার বোঝানোর একটা পদ্ধতি ছিল যে অতীতে টাইম ট্রাভেল করা কোনো মতেই পসিবল না। দর্শকবৃন্দ, আশা করি আমাদের আজকের এই টপিকটি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।